আমার সে কাঙ্ক্ষিত প্রিয়দর্শিনীকে নিজের করে পেতে উজান চৌধুরী খুব বেশি বেগ পেতে হয়নি। খুব সহজে পিচ্চিকে পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইফাত এক ঝটকায় উজানের গলা চেপে ধরে চিৎকার করে উঠল, ড্যাশের নাতি, তলে তলে টেম্পো চালাচ্ছিস আর আমাদের বলছিস বউ মানি না। তোর বউ না মানার গুষ্টি মেরে দিব আজ। আবার মুখে বড় বড় বুলি, নারী ছাড়া সারা জীবন একা কাটিয়ে দেখিয়ে দিবে যে উজান চৌধুরী নারী ছাড়া বাঁচতে পারে। ভণ্ডের ঘরের বড় ভণ্ড একটা। উজান নিজেও দমে আটকে যাওয়ার উপক্রম হয়ে চেঁচিয়ে উঠল, আরে ভাই ছাড় আমাকে, এখনো বাসর করতে পারলাম না আমি। তোদের চাচু ডাক না শুনিয়ে মরতে চাই না আমি, দয়া করে গলাটা ছাড়। কিন্তু সময়ের অভাবে ধস্তাধস্তি করার পর অবশেষে ইফাত উজানকে ছাড়ল। ছাড়া পেতে উজান জোরে জোরে হাঁপাতে লাগলো। কাঁচতে কাঁচতে সে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে গেল। এই ছেলেটা আজ তাকে নির্ঘাত মার্ডার করতে চেয়েছিল, নয়তো এভাবে কেউ বন্ধুর গলা চেপে ধরে? খানিকটা নিজেকে স্বাভাবিক করে সে আবারও দুজনের মাঝে এসে বসলো। ওদিকে তন্ময় তখনও রাগে ফুঁসছে। উজানকে যে মনে মনে মৌকে এতটা ভালোবাসে, তার জন্য এত কিছু করেছে, অথচ বন্ধুদের টু শব্দটা জানায়নি। তন্ময় আর ইফাত অগ্নিদৃষ্টির দিকে তাকিয়ে উজানের শুকনো ঢোক গিলতে শুরু করলো। আর সত্যি উজানে একটু ভয় হচ্ছে। সে তোতলাতে তোতলাতে উত্তর দিল, রিল্যাক্স ইয়ার, এমন করে জ্যান্ত চিবিয়ে খাওয়ার মতো তাকিয়ে আছিস কেন তোরা? এমনি এমন কিছু করিনি, জাস্ট আসার সময় বউটাকে বার কয়েক চুমু খেয়েছি, গড প্রমিস, এর চেয়ে বেশি কিছু করিনি। আর আমি এখনও ওই পিচ্চিকে বউ হিসেবে মানি না, সত্যি বলছি। আবার ভণ্ডামি করছিস আমাদের সাথে? একই রুমে থাকিস, একই বিছানায় ঘুমাস, একই কমফোর্টে শেয়ার করিস, একই। থাক ভাই, আগে বাড়িস না, মাপ চাই আমি তোদের কাছে। উজান হাত জোর করলো। তন্ময় দাঁতে দাঁত চেপে কটমট করে তাকালো। সে ভাঙবে তবু মচকাবে না। আর কি বললি, বউ মানিস না এখনও? উজান আবার মিনমিন স্বরে বলল, সত্যি বলছি, আমি এই পিচ্চিকে বউ মানি না। ওকে জাস্ট আমার আম্মুর লক্ষ্মী বৌমা আর আমার ফিউচার বেবিদের কিউট মাম্মা মানি, গড প্রমিস। উজানের মুখে এমন অদ্ভুত লজিক শুনে সঙ্গে সঙ্গে শব্দ করে হাসতে লাগলো তিনজনে। ইফাত উজানের দিকে তাকিয়ে রইল কিছু সময়। মনে মনে সে এক চরম স্বস্তি পেল। অন্তত মৌকে তার মতো অনন্তকাল অপেক্ষা করতে হবে না, অনিশ্চয়তা নিয়ে প্রতিনিয়ত প্রহর গুনতে হবে না। মৌ তার প্রিয়তমকে খুব দ্রুত নিজের করে পাবে। তার প্রফেসর সাহেব তো শুধু তারই। কিন্তু ইফাত নিজে কি তার ফুলকন্যাকে কখনো নিজের করে পাবে? নাকি বাকি জীবন তার সাথে কথা ভেবেই কেটে যাবে? সে নিজেকে খানিকটা স্বাভাবিক করে জিজ্ঞাসা করলো, তাহলে ভাবিকে এখন এত অ্যাভয়েড করছিস কেন? মেয়েটাকে সব সত্যি বলে দিলে তো চুকে বুকে যায়। সত্যি এখন বলবো? নো নো, ইম্পসিবল। এত ধমকে শাসন করে মেয়েটাকে পড়াশুনো করাতে পারি না। আর এখন যদি বলি ভালোবাসি, তাহলে সে তো মাথায় উঠে নাচবেই। আমি সেদিন আমায় বলেছে, আমি যেহেতু কলেজের প্রফেসর, সেহেতু তার আর পড়াশোনা নাকি আর কোনো দরকার নেই। আচ্ছা তোরাই বল, ওকে মিনিমাম মাস্টার্স পাস তো করতে হবে নাকি? আচ্ছা মাস্টার্স পাস বাদই দিলাম, অন্তত ভালো রেজাল্ট নিয়ে এসএসসি তো পাস করতে হবে। যদি লোকে শুনে প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফি একটু ফেলটু স্টুডেন্ট, তখন কেমন দেখাবে? লোকে আমার ওয়াইফিকে ইনসাল্ট করবে। এটা অন্তত আমার দ্বারা মেনে নেওয়া ইম্পসিবল। তাছাড়া আমি চাই আমার পিচ্চিটা পড়াশুনো করে এমন এক যোগ্য পর্যায়ে যাক, যেখানে আমি ভিন সে একাই দুনিয়া কাঁপিয়ে চলতে পারে। আমি ছাড়া তাকে যেন কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে না হয়। সে না হয় বুঝলাম ভাই, কিন্তু তুই সামনে রসগোল্লা রেখে কীভাবে নিজেকে কন্ট্রোল রাখিস? না মানে তুই আদৌ পুরুষ তো? কথাটা বলে তন্ময় এক সেকেন্ডও দাঁড়ালো না, ওখান থেকে এক দৌড়ে পালালো। তার এমন আজব প্রশ্ন শুনে ইফাত মুচকে মুচকে হাসছে। উজান তার দিকে তাকাতে ইফাত মুখে কুলুপ আটকে তন্ময় দূর থেকে হাসতে আসে। সে আস্তে আস্তে মাটিতে গড়িয়ে খাওয়ার উপক্রম। এমন সিরিয়াস মুহূর্তে তার ফালতু রসিকতা থামে না। পরক্ষণে উজানকে স্বাভাবিক দেখে তন্ময় যেই না একটু আগিয়ে আসছে, অমনি উজান বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে নিজের পায়ের জুতোটা খুলে তন্ময়ের মাঝ বরাবর ছুঁড়ে মারল। জুতাটা ঠিক জায়গায় লাগায় তন্ময় খানিকটা ব্যথায় কুঁকড়ে উঠে মুখ খিচিয়ে বলল, নিল। আর তার সাথে উজান ক্ষিপ্ত গলায় বলল, ড্যাশ, তুই আমার পুরুষত্বের দিকে আঙুল তুলছিস জানিস? ওই পিচ্চির থেকে নিজেকে দূরে রাখার জন্য রোজ কতটা স্ট্রাগল করতে হচ্ছে আমাকে। চোখের সামনে আমার সবচেয়ে ফেভারিট ডিশ সাজানো,
অথচ এই উজান চৌধুরী চাইলেও টেস্ট করতে পারছে না। আর ও আমাকে পুরুষত্বের কথা শোনাচ্ছে। তোর ড্যাশের পুরুষত্বের গুলি মারি। তুই আমাকে ওভাবে আটকালি কেন? যদি তোর এই আকামের জন্য আমাকে রেখে আমার বউটা চলে যায়, তবে তোর বউকে। বাকি কথা শেষ হওয়ার আগে তন্ময় দ্রুত নিজের মুখ চেপে দিল, কারণ ওদিকে উজান হিংস্র বাঘের মতো ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। তন্ময় শুকনো ঢোক গিল। উজান একদম কাছাকাছি আসতেই সে তোতলাতে বলে উঠল, আরে ইয়ার, আমি বলতে চাচ্ছিলাম যে তোর বউয়ের পায়ে ধরে আমাকে অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দিতে বলবো। বউ ছাড়া অন্তত এই তন্ময় বেশি দিন টিকতে পারবে না। এতক্ষণ উজানের রাগটা একটু শান্ত হলো। তা দেখে তন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলল। যাক, একটুর জন্য প্রাণটা খাঁচা ছাড়া হাওয়া থেকে বেরিয়ে গেল। এর মাঝে উজান আবার নিজের শীতল কণ্ঠে আওড়ালো, এবার ফাজলামো রেখে আমার একটা সিরিয়াস কথা শোন। তন্ময় সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বল মামা, শুনছি। মেয়র সাহেবের ওয়াইফিকে খুন করলো কেন, এবং সেই কেসের প্রুফ পেয়েছিস? উজানের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। তেমন জোরালো কোনো প্রুফ এখনো পাইনি, তবে মেয়র সাহেবকে আমার শুরু থেকে বড্ড সন্দেহ। রাইট, শুধু ডাউট নয়, আমি 100% শিওর যে মার্ডারটা মেয়র নিজেই করেছে। নয়তো তার অমন নিশ্চিদ্র নিরাপত্তার বাসায় একটা বদ্ধ রুমে ঢুকে তার ওয়াইফকে খুন করার সাহস কার হবে? কিন্তু তিনি তো নিজের স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন, এমনকি মিডিয়ার সামনে প্রমাণও করেন। তাছাড়া যখন খুনটা হয়েছে তখন তো মেয়র সাহেব স্বয়ং প্রেস মিডিয়ায় লাইভ ইন্টারভিউ দিচ্ছিলেন। ভুলে যাচ্ছিস কেন যে তারা কতটা ধুরন্ধর রাজনৈতিক? মেয়র খুব ভালো করে বুঝতে পেরেছে যে খুনটা হলে সবাই প্রথমে তাকে সন্দেহ করবে, তাই নিজের একটা নিখুঁত অ্যালবাম তৈরি করার জন্য সবার সামনে থেকেও পিছন দিয়ে নিখুঁতভাবে ছুরি চালিয়েছে, এমনকি সবাইকে এটা বোঝাচ্ছে যে আসল খুনি নাকি অন্য কেউ। কিন্তু আমার এটা প্রমাণ করবে কীভাবে? তাছাড়া তিনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জানতে চেয়েছেন ওনার স্ত্রীর কেসটা কোন টিম হ্যান্ডেল করছে। দ্যাটস গুড। চোর যখন নিজেই গর্ত থেকে মুখ বের করে এনেছে, তখন বাকিটা আমি নিজেই দেখে নিছি। চল এবার বাসায় ফিরি। আর এই যে আমাদের দেবদাস প্রেমিক পুরুষ ইফাত চৌধুরী, আপনিও চলুন। আপনার ফুলকন্যাকে অলরেডি আমাদের চৌধুরী ভিলায় নিয়ে আসা হয়েছে। এবার তাকে নিজের করে তোলার দায়িত্ব আপনার, চলুন। শেষের কথাটা উজান ইফাতকে উদ্দেশ্য করে বলল। মেহের আসার খবরটা শোনামাত্র ইফাতের বুকের ভেতরটা এক অদ্ভুত শীতলতায় ভরে গেল। যদি অতি দ্রুত সবাই যেখান থেকে যার যার গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। আসলে উজান আর তন্ময় দুজনে দেশের অন্যতম সেরা সিক্রেট সিআইডি এজেন্ট। তাদের এই বিশেষ টিমটা সবসময় পর্দার আড়ালে থেকে বড় বড় রহস্য কেস সলভ করে, তবে পুরো টিম আড়ালে থাকে না। জাস্ট এই টিমের মূল মাস্টার এবং লিডার উজান চৌধুরী নিজেকে আড়ালে রাখে। তার আসল সত্য তন্ময়, ইফাত আর উজানের নিজের চাচ্চু ছাড়া আর কেউ জানে না। উজান নিজেও কাউকে বলেনি, কারণ তার মা ছেলেকে নিয়ে প্রচণ্ড ভয় পায়। পরিবারে কেউ কখনো চায়নি উজান এমন ঝুঁকিপূর্ণ পেশায় আসুক। সেই কারণ তাকে ছোটবেলা থেকে প্রফেসর হওয়ার স্বপ্ন দেখানো হয়েছে। কিন্তু তারা নিজেও জানে না তাদের সে শান্তশিষ্ট প্রফেসর আড়ালে থাকাটা ছেলেটাই আসলে পুরো দেশের আন্ডারওয়ার্ল্ড ও অপরাধী ত্রাস সিক্রেট সিআইডি এজেন্ট সুপ্রিম লিডার ওরফে উজান চৌধুরী। রাত তখন প্রায় 12:30। উজান অন্তত ধীর পায়ে রুমে ঢুকলো। রুমে এসে বিছানার দিকে তাকিয়ে এক পলক মৌকে দেখে নিয়ে সে সোজা শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে সে আবার বিছানার দিকে এগিয়ে এলো। ঘুমন্ত বউয়ের নিষ্পাপ মুখের দিকে কিছুটা ঝুঁকে দাঁড়ালো উজান। অবদ্ধ মেয়েটাকে দেখা মাত্র মুহূর্তের মধ্যে আপনা আপনি তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে নিজের শরীরের সমস্ত ভর মৌয়ের উপর ছেড়ে দিল। আচমকা ভারী চাপে ঘুমের ঘোরে একটু গুঙ্গে উঠল মৌ। উজান তড়িৎ গতিতে নিজেকে খানিকটা সরিয়ে নিয়ে মৌর দিকে তাকিয়ে মৃদু হাসল। আপন মনে ফিসফিসে হলো, কি ম্যাডাম, মুখে তো বড় বড় কথা বলেন। মিসেস চৌধুরী নাকি আমাকে ভীষণ ভালোবাসেন, অথচ আমার শরীরে সামান্য ভরটুকু সামলাতে আপনার হিমশিম খেতে হচ্ছে। এখন এভাবে গুঙ্গিয়ে উঠলে ভবিষ্যতে আমার কি হবে বলুন তো? আপনি কি আদৌ জানেন আপনার ওই মায়ার জালে কতটা গভীরভাবে আসক্ত হয়ে গিয়েছি আমি? আপনাকে চোখের আড়াল করে আমার একটা মুহূর্ত ভালো লাগে না, অথচ আপনি আমায় একটুও বোঝেন না। আচ্ছা শুনুন তো,
মুখে কেন ভালোবাসা শব্দটা শুনতে চান এত? আপনার প্রতিদিনের ব্যবহার কি আপনি ভালোবাসার কোনো প্রমাণ পান? আপনি কি সত্যিই বোঝেন না আপনাকে এক পলক না দেখলে এই উজান চৌধুরী ঠিক থাকতে পারে না? চারিদিকে অন্ধকার দেখে দিশেহারা হয়ে যায়, অথচ আপনি ভাবেন উজান চৌধুরীর কাছে আপনার কোনো মূল্যই নেই। আপনি কবে বুঝবেন বলুন তো? মুখে ভালোবাসি না বলে অন্তহীন ভালোবাসা যায়। আমি আপনাকে কোনোদিন মুক্তি দিব না মিসেস চৌধুরী, এমনকি কেয়ামতের দিন আমি আপনার পিছু ছাড়ব না। কথাগুলো বলতে বলতে উজান মৌয়ের গলার ভাঁজে নিজের মুখ গুজে দিল, নিজের নাক দিয়ে আলতো করে স্পর্শ করতে লাগলো প্রিয়তমার। তার এই হালকা উত্তপ্ত স্পর্শে ঘুমের মাঝে মৌয়ের শরীরটা বারবার শিউরে শিউরে উঠছিল, আর উজান পরম তৃপ্তিতে তা উপভোগ করছিল। আচমকা উজান মৌয়ের গলার নরম ভাঁজে করে একটু কামড় বসিয়ে দিল। মৌ আবারও মৃদু গঙ্গায় উঠল। মেয়েটাকে কোনোভাবে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। উজান একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করলো। তারপর মৌয়ের সারা মুখমণ্ডলে নিজের মৃদু ছোঁয়া দিয়ে তৃপ্তির হাসি ঝুলিয়ে আনল। আপনি এত মিষ্টি কেন বলেন তো? আপনাকে ইনোসেন্ট ফেস দেখলে উজান চৌধুরী নিজের উপর একদম কন্ট্রোল রাখতে পারে না। নিজেকে স্বাভাবিক রাখতে তাকে বড্ড বেগ পোহাতে হচ্ছে। আচ্ছা বলুন তো, আমাকে কবে আপনি পুরোপুরি সামলাতে পারবেন? আপনার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আমি বারবার ঘায়েল হয়ে যাচ্ছি, আর সম্ভব হচ্ছে না আমার পক্ষে। এবার অন্তত আমাকে বুঝুন। হঠাৎ মৌ বিছানায় একটু নড়েচড়ে উঠল। উজান ভয় পেয়ে তৎক্ষণাৎ মৌকে নিজের শক্ত বুকে আষ্টেপৃষ্ঠে আবদ্ধ করে চোখ বুজে ঘুমের ভান করলো। তবে আর চোখে চেয়ে দেখলো মৌ এখনও জেগে নেই, গভীর ঘুমে আশ্চর্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘুমের মাঝে মৌ আধো আধো কণ্ঠে বিড়বিড় করে প্রতিধ্বনি উঠল, আই লাভ ইউ প্রফেসর সাহেব। মুহূর্তে উজানের ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠল। মেয়েটার মুখে ভালোবাসি শব্দটা শুনলে তার সারা শরীর এক অদ্ভুত মাদকতায় শিহরণ বয়ে যায়। অথচ এক সময় এই একটি শব্দকে সে প্রচণ্ড ঘৃণা করত। মৌ তখনও উজানের শার্ট আঁকড়ে ধরে রেখেছে। উজান নিজের অজান্তে ভালো লাগার অতিশয্যে গভীর ঘুমে মগ্ন মেয়েটার কানে কানে ফিস ফিস করে বলে উঠল, আই লাভ ইউ টু মাই ওয়াইফি। আদৌ ঘুমের ঘরে খুব স্পষ্ট করে কথা দুটো শুনতে পেল মৌ। উজান তাকে নিজের বুকের সাথে এত শক্ত করে জড়িয়ে রাখার পরও মৌ আচমকা হকচকে ধরপড় করে বিছানা থেকে উঠে বসল। সে অবাক হয়ে দেখল উজান তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ সে একদম স্পষ্ট করে উজানের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে পেয়েছে। সে আর এক মুহূর্ত দেরি না করে উজানকে দু হাত দিয়ে ঠেলে ঠেলে উজানকে সজাগ করার চেষ্টা করতে লাগলো। উজান ঘুমের ঘরে বিরক্তি হওয়ার ভান করে চোখ পিটপিট করে তাকালো এবং অন্তত মৃদু ও ভারী স্বরে জিজ্ঞাসা করল, পিচ্ছি, মাঝরাতে ঘুম ভাত দিয়ে আমাকে ওভাবে ডাকছো কেন? হ্যাঁ? মৌ নিভু নিভু দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে যেদিক হলে আড়ল, আপনি একটু আগে আমাকে ভালোবাসে বললেন তাই না? আমি কিন্তু নিজের কানে একদম স্পষ্ট শুনতে পেয়েছি। উজান নিজের ঘুম কাতরি গলায় চোখ বুজে আবারও বিড়বিড় করে উঠল, ধুর, ডিস্টার্ব করো না তারও, ফিল নিতে দাও। কথাটা বলে উজান আবার এক ঝটকায় ময়ূর কোমর আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে তার গলায় ভাঁজে মুখ গুজে দিল। মৌ তার বুকের ভিতরে ছটপট করতে করতে আবার জেরা করলো, তার আগে বলেন, আপনি নিজের মুখে ভালোবাসি বলেছেন তো? আমি কিন্তু পরিষ্কার শুনেছি, এবার আর লুকোতে পারবে না। ঠিক তখনই উজানের ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আচমকা এই শব্দে উজানের ভুরজোড়া বিরক্তিতে কুঁচকে গেল। পার্সোনাল মুহূর্তে অন্য কারো হস্তক্ষেপ তার বরাবরই অপছন্দ। তার উপর রাতের ওই প্রহর এখন বেশ গভীর। বার কয়েক রিং হওয়ার পর উজান ফোনটা ধরল। ফোনটা একটানে বেজে চলে মৌ উজানের বুকের সাথে লেপ্টে থেকে ছোট ছোট করে প্রতিধ্বনি করলো, ফোনটা ধরুন, দরকার নেই, রাতের এই সময় শুধু আমার এই ছোট্ট মিসেসের জন্য বরাদ্দ। উজান মৌয়ের চুলে নাক ডুবিয়ে কথাটা বলল, আরে এত রাতে কেউ ফোন করছে মানে নিশ্চয়ই জরুরি কোনো দরকার হতে পারে, প্লিজ ধরুন। উজান অন্তত বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা আননোন নাম্বার দেখে তার কপাল কুঁচকে গেল। নাম্বারটা ফোনে সেভ করা না থাকলেও এটা কার চিনতে উজানে এক সেকেন্ডও বেগ পোহাতে হলো না। এই মাঝরাতে যে শিরিন ছাড়া আর কেউ ফোন দিতে পারে না তা উজান খুব ভালো করে জানে। এই নিয়ে শত শত নাম্বার যে ব্লক করলো তার কোনো ইয়ত্তা নেই, কিন্তু নির্লজ্জ মেয়েটা যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। হঠাৎ উজানের মাথায় একটা চরম দুষ্টুবুদ্ধি খেলে গেল। ঠোঁটের কোণে প্রতিহিংসামূলক হাসি ঝুলিয়ে সে শিরিনের নাম্বার ডিরেক্ট ভিডিও কল ব্যাক করলো। অপরদিকে শিরিন এত রাতে খোদ উজানের
কাছ থেকে ভিডিও কল পেয়ে খুশিতে একদম গদগদ। সে পরম আনন্দে যেই না ফোনটা রিসিভ করলো, অমনি উজান ওপাশ থেকে এক হুঙ্কার দিয়ে উঠল, কাল না গিন্নি বাচ্চা, এখনও তোর ওই গিরি ছাড়বি না তাই না? তোকে কতবার বলছি ঘরে আমার বিড়ালের বাচ্চার মতো একটা মিষ্টি বউ আছে, তবুও তুই কেন কুত্তার মতো আমার পিছু পিছু ঘুরছিস? উজান, জাস্ট শাট আপ। কেন বারবার বউ আছে বলে অজুহাত দিয়ে আমার কাছে মিথ্যে বলছো? তোমার কি মনে হয় আমি এসব কিছু জানি না? আমি জানি তুমি এখনো বিয়ে করনি। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে মৌয়ের দিকে তাক করলো। তারপর সে লাইভে ক্যামেরার সামনে মৌকে আষ্টে পৃষ্ঠে নিজের চওড়া বুকে জড়িয়ে ধরলো। মৌ কিছু বুঝে ওঠার আগে উজান তার কপালে গালে অজস্র চুমু এঁকে দিল। পরম মায়া এবং গলার নিচে মুখ গুজে দিল। ফোনটা বিছানার এক কোণে সোজা রেখে কর্কশ করে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আজ তোকে লাইফে আমাদের রোমান্স দেখাবো। উজান যেই না মৌয়ের সাথে ঘনিষ্ঠতা আর একটু বাড়ল, অমনি মৌ লজ্জায় আর ভয়ে চোখ মুখ শক্ত করে বুঝে ফেলল। ভয়ে আর গলা শুকিয়ে আসলো। সে জোরে একটা ঢোক গিলল। মৌ মুখে মুখে যতই উজানকে ভালোবাসে বললেই পাগলামি করুক না কেন, মানুষটা তার কাছাকাছি আসে তখন তার ভেতরে ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যে উজান মৌয়ের কোমর শক্ত করে আঁকড়ে ধরল। তার পুরুষালী ছোঁয়া ধীরে ধীরে আরও গভীর হতে লাগলো। উজান যখন তার ওষ্ঠাধারে ছোঁয়া গলার নিচে নামিয়ে এলো, তখন মৌ লজ্জায় ব্যাকুল হয়ে তাকে ধাক্কা দিয়ে সরানো আপ্রাণ চেষ্টা করলো। উজান তার ছটপটানির মাঝে মুখ নিচু মুখোমুখি তাকে মুচকে হাসলো। সে আর একটু নিচু হতে ওপাশ থেকে সিঁড়ি নিজেই কাঁপতে কাঁপতে ভিডিও কলটা কেটে দিল। নিজের চোখে দেখা এই দৃশ্য সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। উজান বিয়ে করছে, তাও আবার এত ছোট একটা বাচ্চা মেয়েকে। মেয়েটা তো তাদের কলেজে পড়াশোনা করে। এর আগে বেশ কয়েকবার উজান কেবিনে ঢুকতে দেখেছে সে, কিন্তু তারা যে আসলে হাজব্যান্ড ওয়াইফ তা শিরিনের দূরতম কল্পনা ছিল না। মুহূর্তেই যেন তার চারিপাশে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। এদিকে কোনোভাবে উজানকে নিজের উপর থেকে সরাতে পারছে না। সে খুব ভালো করে বুঝতে পারছে মানুষটা এই মুহূর্তে নিজের স্বভাবসুলভ গাম্ভীর্যের মধ্যে নেই। উজান আলতো করে নিজের মুখ খপ করে উজানের রেশমি চুলগুলো টেনে ধরল। উজান চুলে টান লেগে খানিকটা ব্যথা পেল, মুখে তা প্রকাশ করলো না, বরং দুষ্টুমি ভরা চোখে সে এক ভুরু নাচিয়ে বলল, কী হলো মিসেস, সামান্য ঠোঁটের স্পর্শ সহ্য করতে গিয়ে অমন হিমশিম খাচ্ছেন? আর আবার এই আমি টেকে নামি কি ভালোবাসেন শুনি? যদি এই পুরুষটাকে সহ্য করার বিন্দুমাত্র ক্ষমতা আপনার না থাকে, তবে সারাদিন ভালোবাসে ভালোবাসে বলে কেন চিনলেন? হ্যাঁ, উজান চৌধুরী যদি একবার নিজের পুরো ভর আপনার উপর ছেড়ে দেয়, তবে তা সামলানোর ক্ষমতা আগে নিজের মধ্যে তৈরি করুন, বুঝলেন? ও ফ্যাল ফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। উজান এবার তাকে আরও বেশি না ঘাবড়ে দিয়ে আলতো করে নিজের চওড়া বুকের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে শান্ত চোখ বুলিয়ে নিল। এতক্ষণে মৌয়ের বুকে ধুকপুকানি একটু কমলো, সে খানিকটা স্বাভাবিক হলো। কিছুক্ষণের মধ্যে চারপাশ শান্ত হয়ে এলো। মৌ ভাবল উজান বুঝে ঘুমিয়ে পড়ছে। সে সুযোগ বুঝে পরম মায়ায় উজানের ধারালো থুতনি আলতো করে একটা ছোঁয়া দিল। আর ঠিক তখনই উজানের সেই ভারী ও গম্ভীর কণ্ঠস্বর অন্ধকার কক্ষে ভেসে উঠল, সাবধান মিসেস চৌধুরী, রাত বেরোতে বরের সাথে এমন চুরি করে দুষ্টুমি করা কিন্তু উজান চৌধুরী একদম মেনে নেবে না। উল্টে কোনো মুহূর্তে যে আপনারই বড় বিপদ হয়ে যাবে বুঝতে পারবে না। কথাটা শোনা মাত্র মৌ লজ্জায় লাল হয়ে খপ করে উজানের শার্টের বুকটা আঁকড়ে ধরে মুখ ঢুকলো। মনে মনে ভাবলো, এই মানুষটা কীভাবে যে না ঘুমিয়ে ঘুমানোর ভান করে মানুষকে এইভাবে ঠকাতে পারে, সে কিছুই ভেবে পায় না। এভাবে মনের ভেতরে একরাশ মিষ্টি অনুভূতি দোলাচাল নিয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে নিশুতি রাতে ঘুমের দেশে তলিয়ে গেল। উন্মুক্ত গায়ে বিছানার সাথে লেপ্টে শুয়েছিল উজান। মাত্র ঘুম ভাঙা অবস্থায় অবচেতন মনে সে পাশে হাত বাড়ল, কিন্তু পর মুহূর্তে এক ঝটকায় লাফিয়ে উঠল। পাশে মৌ নেই। মেয়েটা এত সকালে কোথায় গেল সে কিছু বুঝে উঠতে পারছে না। জানলার বাইরে তাকিয়ে দেখলো বাইরে তখন অনেকটা বেলা হয়ে গেছে। তড়িঘড়ি করে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে এসে চমকে উঠল। ঘড়িতে এখন সকাল 9:30 বাজে, অথচ আজ তার কলেজে অনেক আগে পৌঁছানোর কথা ছিল। সে দ্রুত বিছানা থেকে নামলো। বিদ্যুৎ গতিতে পুরো রুমে মৌকে না পেয়ে সে সোজা ড্রয়িং রুমে নেমে এলো। চোখ থেকে ঘুমের রেশ এখনও পুরোপুরি কাটেনি, তবে ঘুম থেকে উঠে মৌয়ের মিষ্টি মুখখানা না দেখলে দিনটা তার ভীষণ খারাপ যায়। এটা এখন উজানের অলিখিত নিয়ম।
কিন্তু এসে দেখলো ড্রয়িং রুমে মৌ নেই। সে আবারও উপরে গিয়ে মেহেরের রুমে উকি দিল, কিন্তু সেখানেও নেই। এতে প্রচণ্ড বিরক্ত ও ক্ষিপ্ত হলো উজান। এভাবে প্রায় পুরো বাসা খুঁজে ফেলল সে, কিন্তু কোথাও মৌয়ের দেখা নেই। অতঃপর মুড অফ করে সে কিচেনে ঢুকলো, যেখানে তার মা, চাচি, ভাবি রান্না করছেন। রান্নার কাজ শেষের দিকে উজান সোজা ভাবি তুবার কাছে এগিয়ে গেল। তুবা উজানকে ওভাবে খালি গায়ে দেখে হালকা হাসলো। এই সাত সকালে ছেলেটা সবার সামনে খালি গায়ে হাঁটাহাঁটি করছে, অথচ এই উজান চৌধুরী কিনা কখনো শার্ট ছাড়া রুম থেকে এক পা বাইরে রাখতো না। উজান একদম স্বাভাবিক গলায় প্রশ্ন করলো, ভাবি আমার বউ কই গো? তুবা যেন আকাশ থেকে বলল। ছেলেটা এমন হুটহাট আচরণ তাকে বারবার অবাক করে। উজানের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তুবা মুচকে হাসতে হাসতে বলল, তার আগে বলো, তুমি এই সকাল সকাল খালি গায়ে এভাবে কেন হাঁটছো? সেটা তোমার যাকে গিয়ে জিজ্ঞাসা করো। এখন বলো তো আমার বউ কই? সকাল সকাল বউয়ের মিষ্টি মুখটা না দেখলে উজান চৌধুরীর দিনটা মোটেও ভালো যায় না। তুবা আবারও হাসলো। উজানের মুখে এমন অকপট স্বীকারোক্তি শুনতে তার বেশ ভালোই লাগলো। তবে সে এখন যে উত্তরটা দিবে তা শুনে উজান মোটেও ভালো লাগবে না। তুবা আলতো হেসে বলল, ভাইয়া তোমার দিন মনে হয় আজ খারাপই যাবে। উজান ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, বাট হোয়াই? তোমার বউ অনেক আগে মেহেরের সাথে কলেজে গিয়ে চলে গেছে। হোয়াট? আমার বউ ইফাতের বউ, আই মিন মেহেরের সাথে কেন গেল? আমার কাছ থেকে একটাবার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করলো না? অবাধ্য মেয়েটা দিন দিন বড্ড বেশি অবাধ্য হয়েছে। আম্মু, তুমি ওকে আটকাওনি কেন? তোমরা কি সবাই ভুলে গেছো যে ওই পিচ্ছিটা শুধু উজান চৌধুরীর বউ? একদমই কথাগুলো বলে উজান থামলো। এই হুলস্থুল কাণ্ড দেখে বড় ভাই আরিয়ান ধীরে ধীরে কিচেনে ঢুকলো। সেখানে একটা রাগান্বিত হওয়ার ভান করে প্রশ্ন করলো, এতে এত রিয়াক্ট করছিস কেন? এমনিতে তো তুই মৌকে বউ বলে মানিস না, তাহলে এত খোঁজ কিসের? উজান মায়ের দিকে তাকিয়ে নালিশ করো, আম্মু তোমার বড় ছেলেকে চুপ করতে বলো, নয়তো এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরিয়ান শব্দ করে হাসলো। তারপর উজানের দিকে খানিকটা ঝুঁকে ফিসফিসে আরলো, কিরে ভাই, তোদের মধ্যে রাতে কিছু হয়েছে নাকি? নাকি বউ না দেখে চোখ মুখে যেন একদম খেই হারিয়ে ফেলছিস, আবার এই খালি গায়ে কিচেনের রুম পর্যন্ত চলে এসেছিস? এত বুদ্ধি কবে থেকে হলো তোমার ভাইয়া? বিয়ে করে বউ ঘরে তুলছি, আর সাথে কিছু মিছু না করলে তোমার বাবাও বাবাও বলে ডাকবে কে শুনি? শোনো, জাস্ট তোমাকে ওই ডাকটা শোনার জন্য যা করা দরকার, এর থেকে বেশি কিছু ভাবার দরকার নেই। উজান চৌধুরী এত নির্লজ্জ নয়, বউ মানি না তার সাথে আবার মাখামাখি করবে। আমি ফুলের মতো পবিত্র। কথাটা বলে উজান নিজের মুখ ভেঙে গটগট করে ওখান থেকে চলে গেল। পিছনে সবাই শব্দ করে হাসলো। মৌ, তুমি শিওর তো তোমাকে পরীক্ষার সব প্রশ্ন আগেভাগে এনে দিবে, উজানকে আমার হাতে ছেড়ে দিবে? শিরিনের মুখে কথাটা শুনে মুখ খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল। সে চট করে শিরিনের কাঁধে এক হাত রেখে রেখে একগাল হাসলো। তারপর এদিক ওদিক তাকিয়ে নিভু নিভু দৃষ্টিতে ফিসফিস করে উঠল, 100% শিওর ডাইনি, আই মিন সরি ম্যাম। আপনি যদি আমাকে পরীক্ষার সব প্রশ্ন এনে দেন, তবে আমার প্রফেসর সাহেব আপনার কাছে বন্ধক রাখবো। গড প্রমিস। হোয়াট? বন্ধক? বন্ধক মানে কি? আরে ম্যাম, আপনাকে এত কিছু জানতে হবে না। আপনি জাস্ট উজান স্যারকে নিজের করে পাওয়ার কথা ভাবুন, আর আমাকে ঝটপট প্রশ্নগুলো এনে দিন। কিন্তু তুমি যে দুদিন পর আবার উজানকে আমার কাছ থেকে কেড়ে নেবে না, তার কি প্রমাণ আছে? শিরিন একটু সন্দেহ সুরে জিজ্ঞাসা করলো। মৌ এবার কপালে হাত দিয়ে আক্ষেপের সুরে বলল, আমার দাদি ঠিকই বলে, এই যুগে সত্য কথার কোনো ভাত নেই। আচ্ছা বলুন, এর জন্য আমায় কোথায় সাইন করতে হবে? তাসফিয়া মৌ কখনো মুখের কথার খেলাপ করে না। শিরিনের মুখের সন্দেহ কেটে গেল। সে হেসে বলল, ওকে ডান, তোমায় আমি বিশ্বাস করলাম। তাহলে আজ থেকে উজান শুধু আমার, রাইট? মৌ মনে মনে দাঁত কিরমির করে উঠল। রাক্ষসী বলে কি, তিন কবুল বলে ভাতার বানালাম আমি, আর ওই ডাইনি বলছে আজ থেকে উজান চৌধুরী নাকি ওনার। শখ কত! আমার দুলার দিকে তাকালে তো চোখ আমি একটানে উপরে ফেলবো। মনে মনে কথাগুলো বিড়বিড় করে বলল, মুখে এক কৃত্রিম হাসি ফুটিয়ে রাখলো মৌ। তার এই হাসি দেখে শিরিন ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কিছু বললে মৌ? না না ম্যাম, কিচ্ছু বলিনি। মৌ জিভ কেটে কাচুমাচে হাসলো। ঠিক তখনই উজান গটগট করে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ালো। সে মৌয়ের দিকে চরম তীক্ষ্ণ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ।
কিন্তু মৌ সেসবের বিন্দুমাত্র পাত্তা নিল না, বরং সে আচমকা উজানের হাতটা টেনে নিয়ে শটাং শিরিনের হাতের উপর গুজে দিল। বউয়ের এমন অদ্ভুত কাণ্ডে উজান পুরোপুরি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। যেখানে অন্য কোনো নারীর ছায়া উজানের উপর পড়লে মৌ সহ্য করতে পারে না, সেখানে আজ সে স্বয়ং উজানকে শিরিনের হাতে তুলে দিল। পুরো ব্যাপারটা উজানের মাথার উপর দিয়ে গেল। সে চরম রাগান্বিত চোখে তাকিয়ে কড়া গলা বলে, মিসেস চৌধুরী, আপনি কিন্তু নিজের লিমিট ক্রস করছেন। মৌ উজানকে ইশারায় থামতে বলে শিরিনকে উদ্দেশ্য করে বলল, ও ডাইনি, ওহ সরি ম্যাম, আমার দুলাজানকে আপনার কাছে গচ্ছিত রেখে গেলাম। মনে রাখবেন, আমাদের মধ্যে যা ডিল হয়েছে সেসব জন্য তৃতীয় কোনো ব্যক্তি না জানে। তাহলে আমি এবার আসি। শিরিন খুশিতে আত্মহারা। ঠিক আছে মৌ, থ্যাঙ্কস এ লট, তুমি অনেক ভালো। মৌ মুচকে এসে খানিকটা দূরে চলে গেল, কিন্তু কি একটা ভেবে আবার দৌড়ে ফিরে এলো। এবার শিরিনের হাতে একটা ডেইলি মিল্ক চকলেট গুঁজে দিয়ে মিষ্টি করে হাসলো, যতদিন না আমার সব পরীক্ষা শেষ হচ্ছে ততদিন রোজ আপনাকে আমি একটা করে চকলেট দেব, আর আমার দুলহা জানকে একটু দেখে রাখবেন, কেমন? বাই ডাইনি। কথাটা শেষ করে মৌ এক দৌড়ে সেখান থেকে হাওয়া হয়ে গেল। যাওয়ার সময় সে এক পলকের জন্য পেছনের দিকে তাকিয়ে ফিরিয়ে তাকালো না। আর এদিকে রাগে আর বিস্ময়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় হুট করে শিরিন উজানকে জড়িয়ে দিল, আর সাথে সাথে শিরিনের গেলে এক সজোরে থাপ্পড় বসিয়ে দিল উজান। এমনিতে মৌয়ের এমন অদ্ভুত কাণ্ডে সে মনে মনে প্রচণ্ড বিরক্ত ও ক্ষিপ্ত। তার উপরে এই ছ্যাঁচড়া মেয়ের বেহায়াপনা তাকে একদম অতিষ্ঠ করে তুলেছে। সে রাগে অন্ধ হয়ে শিরিনের মুখটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বাঘের মতো গর্জন করে উঠল, তোকে আমি শতবার বলছি না আমার থেকে সবসময় দূরে থাকবি? কিন্তু তুই তো কোন স্তরের নির্লজ্জ যে বারবার অমন কুকুরের মতো আমার কাছে ছুটে আসিস? নেক্সট টাইম যদি তোকে আমার বা আমার বউয়ের আশেপাশে ঘুরঘুর করতে দেখি, ট্রাস্ট মি, তোকে আমি একদম শ্যুট করে দেবো, জাস্ট ফিনিশড। উজান চৌধুরী তোর মতো থার্ড ক্লাস মেয়েদের পাত্তা দেয় না। সো ওয়ান অ্যান্ড অনলি তার মিসেস চৌধুরীকে ভালোবাসে, সো বি কেয়ারফুল। যেহেতু এই ঘটনা আর কথাবার্তাগুলো শিরিনের ব্যক্তিগত কেবিনে ঠিক আড়াল হচ্ছিল, তাই কলেজের অন্য কেউ তাদের এই রুদ্রমূর্তি আর বাঘ বিখন্ডন দেখতে পেল না। শিন এক হাত দিয়ে নিজের লাল হয়ে যাওয়া গালটা চেপে ধরে চরম অবাক ও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই অহংকারী ছেলেকে সে কোনোভাবে নিজের বশে আনতে পারছে না, কিন্তু উজান চৌধুরীকে না পেলে তার আর চলবে না। উজান তার দিকে আবারও এক তীক্ষ্ণ এবং মারমুখী নজর দিয়ে কড়া গলায় আওড়ালো, বাই দ্য ওয়ে, ওই পিচ্চিটা তোর সাথে কিসের ডিল করেছে? হ্যাঁ, সত্যিটা কি আমি এখন শুনতে চাই। শিরিন উজানের এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে তোতলাতে তোতলা বলল, তো তেমন কিছু না উজান, আমি তোকে লাস্ট টাইম বলছি, পিচ্চি তোকে কি বলছে তাড়াতাড়ি বল। উজান আরও এক পা এগিয়ে এসে ধমক দিল। উজান তার দিকে এভাবে তেড়ে আসে শিরিন ভয়ে একদম ঘাবড়ে গেল। তার চোখে মুখে তখন ভয় স্পষ্ট ফুটে উঠছে, যা সিআইডি এজেন্ট উজানের তীক্ষ্ণ চোখ এড়াতে পারল না। সে চোখ রাঙিয়ে তাকাতে শিরিন আর কথা লুকোতে পারল না। তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, এবার ডিরেক্ট। বাকি কথা শেষ হওয়ার আগে শিরিন গড়গড় করে কাঁপতে কাঁপতে সব বলতে শুরু করলো। বলছি উজান, প্লিজ মেরো না আমায়। তোমার ওই বউ, আই মিন মৌ, তোমাকে আমার কাছে বন্ধক রেখেছে। এর বিনিময়ে আমার কাছে সব সব পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে চেয়ে নিয়েছে। এটাই ডিল হয়েছে আমাদের দুজনের মধ্যে, ট্রাস্ট মি, এর বাইরে কিছু না। হোয়াট? শিরিনের মুখ থেকে সত্যিটা শোনা মাত্র উজান করিডোর কাঁপিয়ে এক বিকট চিৎকার দিয়ে উঠল। বিচ্ছু মেয়ে তলে তলে এত বড় ফন্দি এঁটে বসেছে, প্রশ্ন ফাঁসের লোভে নিজের বরকে অন্যের কাছে বন্ধক দিল। কথাটা ভাবতে উজানের পুরো গা শিউরে উঠল। এখন সে বুঝতে পারছে না, সামনে পরীক্ষা থাকার পরও মেয়েটা কেন দিনরাত অমন রিল্যাক্সে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। এই ধুরন্ধর মেয়েকে এখনও সাইজ না করলেই নয়। উজান নিজের কপালে হাত বাড়িয়ে চরম হতাশায় বিড়বিড় করে উঠল, শাশুড়ি মেয়ে করছেটা কি? নিজের জামাইকে কেউ এক্সের কাছে বন্ধক দেয়? তুই কোন লেভেলের জাউরা মেয়ে বউকে করছিস উজান? এর থেকে কচু গাছের সাথে ফাঁসি দিতে সেটাও ভালো ছিল। উজানে এমন কথাবার্তা শুনে শিরিনের মুখ পুরোপুরি থওয়া হয়ে গেল। সে প্রচণ্ড ভয়ে এক পা দু পা করে পেছনের দিকে পিছিয়ে যেতে লাগলো। অমনি উজান খপ করে তার হাতটা চেপে ধরে চোখ রাঙিয়ে তাকালো। শাকচুন্নি, এখন পালাচ্ছিস কোথায়? তার আগে বল, আমার ওই অবুঝ ও নিষ্পাপ বউকে তুই এই কুবুদ্ধি দিয়েছিস, তাই না? সে নামতা আমতা করে বলল, আমি কেন
তোমার বউকে এমন কুবুদ্ধি দিতে যাবো? হ্যাঁ, তোমার বউ তো নিজের থেকে আমার কাছে এসে সাধলো, এমনকি দুটো বিষয়ে প্রশ্নপত্র আমি অলরেডি নিয়ে গেল, আর এখন তুমি সব দোষ আমার ঘাড়ে দিচ্ছ উজান? তোরই দোষ। আমার বউ না হয় অবুঝ, কিন্তু তুই কাল নাগিনে আবার ড্যাং ড্যাং করে কীভাবে পরীক্ষার আগে প্রশ্ন দিলি? বিড়ালের বাচ্চার মতো বউটা আমার এমনিতেই পড়তে চায় না, এখন তোর জন্য একেবারে গোল্লায় যাবে। যদি আমার বউ পরীক্ষায় ফেল করে তবে তোকে আমি নর্দমায় চুবাবো। কাল নাগিনি, নিজের চোখ ঢাকতে আমার নাবালিকা বউটার উপর দোষ চাপাচ্ছিস? শিনকে ওভাবে দাঁড়িয়ে রেখে উজান এক প্রকার দৌড়ে মৌয়ের সন্ধানে রওনা দিল। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া আর সে কিনা প্রিন্ট করছে প্রফেসরের ওয়েব, এই কথা জানাজানি হলে কী হবে? উজান আর কিছু ভাবতে পারছে না। অস্থির মাথায় সে করিডর দিয়ে দ্রুত পা চালালো। এদিকে মৌ ক্লাসরুমে ঢুকে খুশিতে সবার সামনে ধেই ধেই করে নাচতে শুরু করলো। স্বামীকে বন্ধক দিয়ে যে এত বড় একটা মুশকিল আসান হয়ে যাবে তা সে ভাবতে পারেনি। যে কাজেরটা উজানের হাত পা ধরেও করা সম্ভব নয় সেটা ওই শিরিন ডাইনিকে দিয়ে কত সহজে হয়ে গেল। এখন অন্তত সে কোনো টেনশন ছাড়া বিন্দাস পরীক্ষা দিতে পারবে। হঠাৎ ললিতা তার সামনে এসে দাঁড়িয়ে কপাল কুঁচকে তাকালো। ললিকে থেকে দেখা মাত্র মৌ মুখ বাঁকিয়ে অন্যদিকে সরে গেল। এই মেয়েটাকে দেখলে তার গা জ্বালা করে, পুরো দিনটাই মাটি হয়ে যায়, অথচ যেখানে যায় এই অপরটার সাথে দেখা হয়। ললিতা হাত গুটিয়ে বাঁকা গলায় প্রশ্ন করলো, পাগলের মতো ওভাবে নাচছিস কেন? ভাতারের কথা মনে পড়ছে তাই নাচছি। আমার ইচ্ছে হলো আমি গাইবো লাফাবো, তাতে তোর কি? হ্যাঁ, সর এখান থেকে ডাইনি একটা। এরপর মৌ নিজের বেঞ্চে গিয়ে ধপ করে বসে পড়লো। তার এমন তেড়ামুখো উত্তর শুনে ললিতা একটু খুশি হতে পারলো না, বরং তার মনে একরাশ ক্ষোভ আর হিংসা জমা হলো। ঠিক তখনই ক্লাসরুমে দরজা দিয়ে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো উজান। প্রফেসরকে এভাবে হঠাৎ ক্লাসরুমে ঢুকতে দেখে ছাত্রছাত্রী তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। এখন তো উজান স্যারের ক্লাস নেওয়ার সময় নেই, তবে সে কেন এই অসময়ে এলো তাই কেউ বুঝতে পারল না। উজান কোনো দিকে না থেকে সোজা মৌয়ের বেঞ্চের সামনে গিয়ে দেওয়ালের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। পেছন থেকে ললিতা আমতা আমতা করে প্রশ্ন করলো, স্যার এনি প্রবলেম? উজান ললিতার দিকে এক পলকও না তাকে চরম বিরক্তি কণ্ঠে উত্তর দিল, নো, সিট ডাউন। আর মিস তাসফিয়ামও প্লিজ কাম টু মাই কেবিন। উজানের গম্ভীর কণ্ঠের আদেশ শুনে মৌ মোটেও ভয় পেল না, বরং সে উজানের দিকে তাকিয়ে একদম 32 পাটি দাঁত কেলে পুরো ব্যাপারটা বুঝতে না পারলেও সে খানিকটা আন্দাজ করতে পারছে যে উজান কেন এখন হন্যে হয়ে এখানে শুচিয়ে এসেছে। সে উজানকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের চুলগুলো আঙুল দিয়ে পেছনে উড়িয়ে বেশ ভাব নিয়ে বলল, সরি স্যার, আপনার সাথে আমি যদি এখন যাই তবে আমার বয়ফ্রেন্ড বড্ড রাগ করবে। সে একদম চায় না যে আমি অন্য কোনো পরপুরুষের সাথে একা কোথাও যাই। মৌয়ের মুখ থেকে এমন অদ্ভুত ও অভাবনীয় উত্তর শুনে উজান ভরা ক্লাসের মাঝখানে পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। জীবনে সে অন্তত নিজের বউয়ের কাছ থেকে এমন বাঁশমার্কা উত্তরে আশা করেনি। মৌয়ের এমন আজব উত্তর শুনে ক্লাসের সবাই একযোগে হো হো করে হাসতে শুরু করলো। উজান নিজের রক্তচক্ষু নিয়ে পুরো ক্লাসে একেবারে তাকাতে মুহূর্তের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। সবাই একদম চুপ। উজান নিজের রাগ নিয়ন্ত্রণ করতে দাঁতে দাঁত চেপে আবারও বলল, মিস মৌ, আপনি কি ভদ্রভাবে আমার সাথে আমার কেবিনে যাবেন নাকি? উজানের কথা শেষ হওয়ার আগেই মৌ ডেস্কে হাত রেখে ফিসফিস করে উঠল, সরি স্যার, আমি যেতে পারবো না। আমার বয়ফ্রেন্ড দেখলে আমার সাথে ব্রেকআপ করে দিবে। আপনার যা বলার প্লিজ এখানেই বলুন। জাস্ট 5 মিনিট, এর মধ্যে আপনাকে আমি আমার কেবিনে চাই, নয়তো আপনার পরীক্ষার খাতার নাম্বার কেটে 0 করে দেওয়া হবে। জাস্ট মাইন্ড ইট। একদমই কড়া আলটিমেটাম দিয়ে উজান গটগট করে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। উজান যাওয়ার পর দিকে তাকিয়ে মৌ এবার শুকনো খেয়ে ঢোক গেল। সে যাবে কি না তা নিয়ে গভীর ভাবনায় পড়ল। লোকটা বড্ড এক কথার মানুষ। যদি সত্যি সত্যি না যাওয়ার অপরাধে তার পরীক্ষার নাম্বার কমিয়ে দেয় তখন কি হবে? কিন্তু অনেক ভেবেচিন্তে মৌ শেষ পর্যন্ত কেবিনে গেল না, কারণ সে খুব ভালো করে জানে এখন উজানের কেবিনে একা একা গেলে তার উপর অনেক বড়সড় ঝড় বয়ে যাবে। তার চেয়ে বরং বাসায় গিয়ে উজানের মান ভাঙানো অনেক সহজ হবে। সেখানে তার রাগ সামলাতে খুব বেশি বেগ পেতে হবে না। এই ভেবে সে মনকে সান্ত্বনা দিয়ে একদম রিল্যাক্স রইল। বিকালের দিকে হাসপাতালের সামনে এসে অটোরিকশায় থামতে মৌ আর মেহের দুজনে নেমে পড়ল। আজ অনেক দিন পর সাব্বিরকে দেখতে এসেছে। অবশ্য উজানকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি, পুরো বিষয়টা গোপনে রাখা হয়েছে। কিন্তু অটোরিকশা থেকে নামতে ঠিক পেছনে একটা গাড়ির অনবরত
কর্কশ হর্ন শুনে মৌ মেজাজ হারিয়ে চেঁচিয়ে উঠল, কোন শয়তানের নাতিরে অমন কানের কাছে হর্ন দিছে? তোকে এক লাথি দিয়ে উগান্ডায় পাঠিয়ে দে। বলতে বলতে যেমনি মৌ পিছনের দিকে তাকালো অমনি তার পুরো গ্যাস বের হয়ে বেলুনের মতো চুপসে গেল। উজান নিজের স্পোর্টস বাইকটার উপর ভর দিয়ে দাঁড়িয়েছে। মৌর কলিজা যেন শুকিয়ে গেল। মানুষটা না বলে এত লুকিয়ে তারা এখানে এলো, অথচ সে কিনা তার পেছনেই এসে হাজির। উজানের চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ভিতরে ভিতরে প্রচণ্ড রেগে আছে। উজান নিজের বাইকটা একপাশে পার্ক করে দুহাত বুকে বেঁধে মৌয়ের মুখোমুখি এসে দাঁড়ালো। তারপর একদম গাম্ভীর্য নিয়ে গম্ভীর করে আউড়ল, মিসেস চৌধুরী, কী যেন বলেছিলেন আমায়? কাকে লাথি দিয়ে উগান্ডা পাঠিয়ে দেবেন? মৌ জিভ কেটে কাঁদো কাঁদো মুখ তোতলে বলল, আপনি? না না, আমি আপনাকে কিছু বলিনি। এই বলে সে ওখান থেকে দৌড়ে পালাতে চাইল, কিন্তু উজান চিল পাখির মতো ক্ষিপ্র গতিতে খপ করে মৌয়ের নরম হাতটা শক্ত করে ধরে ফেল। সে নিজের দাঁতে দাঁত পিষে কটমট করে তাকালো। উজান মৌয়ের চোখ ফাঁকি দেওয়া এত সহজ? স্বামীকে বন্ধক রেখে প্রশ্ন আউট করা, আবার এখন না বলে হসপিটালে আসা? চল বাসায়, আজ তোমাকে খুব ভালো করে মজা দেখাচ্ছি। এরপর উজান এক প্রকার জোর করে মৌয়ের হাত ধরে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ল। মেয়ের এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পুরো দেখছিল। এরপর সেও মুচকে হাসতে হাসতে তাদের পিছু পিছু হাঁটতে লাগলো। উজান করিডোরের দিকে যাওয়ার সময় কটমট দৃষ্টিতে তাকে মৌকে ইচ্ছে মতো শাসিয়ে যাচ্ছিল, যা দেখে মেহের নিজের ঠোঁটে চেপে হাসি সামলানো আপ্রাণ চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যে সাব্বিরের কেবিনের সামনে চলে এলো। কেবিনের দরজা হাতল ধরে ঠিক আগ মুহূর্তে উজান হঠাৎ ঘুরিয়ে অন্তত কড়া গলায় ফিসফিস করে প্রতিদিন করল, একদম চুপচাপ ভেতরে ঢুকবে আর তা সাধারণ সৌজন্যবশত সাব্বিরকে ভালো মন্দ জিজ্ঞাসা করবে। ভুলেও যদি তাকে জড়িয়ে টড়িয়ে ধরছো, তবে সোজা গিয়ে তেঁতুল গাছে উল্টো করে ঝুলিয়ে রাখবো। জাস্ট মাইন্ড ইট, মিসেস চৌধুরী। কে শুনে কার কথা? সঙ্গে সঙ্গে উজানের কড়া নিষেধ সত্ত্বেও মৌ কেবিনে ঢোকার পর মৌ তার হাত দিয়ে নিজেকে ছাড়িয়ে এক দৌড়ে সাব্বিরের কাছে চলে যায়। সাব্বির তখন মাত্র বিছানায় আতশোয়া অবস্থায় ছিল। অমনি মৌকে আচমকা এসে তাকে জাপটে ধরল। মেয়েটার এমন আকস্মিক কাণ্ডে সাব্বির পুরোপুরি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে ভয়ার্ত চোখে সরাসরি উজানের দিকে তাকালো। এই জড়িয়ে ধরার অপরাধে উজান তাকে দমবন্ধ কর হসপিটালে পাঠিয়েছে, আর আজ এখানে এসেও মেয়েটা একই কাণ্ড ঘটালো। উজান রক্তচক্ষু নিয়ে তাদের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে যেন আক্ষরিক অর্থে আগুন জ্বলছে। মৌ অবশ্য উজানের এই রুদ্রমূর্তি দেখেও না দেখার ভান করে মুচকে হাসলো। তারপর একগাল হেসে সাব্বিরকে উদ্দেশ্যে বলল, ওগো, তুমি কেমন আছো? মৌয়ের মুখে এতটুকু কথা শুনে সাব্বিরের গলায় যেন খাবার বিষম খাবার উপক্রম। সে মনে মনে ভাবল, খানিক সুস্থ হয়ে মাত্র বিছানায় উঠে বসে এসেছে, আর এখন এই মেয়েটা নিশ্চয় তাকে পুরোপুরি মার্ডার করতে এসেছে। নয়তো কেউ নিজের বরের সামনে এমন কথা বলে? পাশে সাব্বিরের মা বসে আছে। মৌ হয়তো উজানকে অতটা পরোয়া করছে না, আর এদিকে উজানের এমন বেহাল দশা থেকে মেহের এক কোণে দাঁড়িয়ে নিজের ঠোঁটে চেপে হাসছে। মৌ আবার ন্যাকামি মেশানো গলায় বলল, কি গো, তুমি আমার সাথে কথা বলবে না? টেনশন নিও না, আমি যখন এসে পড়েছি তখন তোমাকে। তার বাকি কথা শেষ হওয়ার আগে উজান বিদ্যুৎ গতিতে এসে সকলের সামনে এক ঝটকায় মৌকে নিজের শক্ত বুকে টেনে নিল। প্রফেসরের এমন আকস্মিক কাণ্ড দেখে বিনে থাকা সবার চোখ চড়ক গাছ। মৌ অবশ্য মনে মনে খানিকটা আন্দাজ করছিল যে এমন কিছু হতে পারে। সে খুব ভালো করে জানে উজান তাকে নিয়ে কতটা সেন্সিটিভ। অন্য কোনো পুরুষকে তো দূর, নিজের ভাইয়ের সাথে সে মৌকে সহ্য করতে পারে না। কিন্তু মৌ সহজে পিছিয়ে যাওয়ার পাত্রী নয়। সে রাগান্বিত কণ্ঠে প্রতিধ্বনিত করে, এই রাক্ষস লোক, ছাড়ুন আমায়। আপনি কে? হ্যাঁ, আপনি জানেন না একটা মেয়ে মানুষের গায়ে তার অনুমতি ছাড়া টাচ করতে নেই? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। ততক্ষণে উজানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সে আর কোনো কথা না বাড়িয়ে এক ঝটকায় মুখে নিজের চওড়া কাঁধে তুলে নিল। যেভাবে ঝড়ের গতিতে সে কেবিনে এসেছিল ঠিক ওভাবে ওখান থেকে বেরিয়ে যেতে যেতে কড়া গলায় আওড়ালো, শাশুড়ি মেয়ে, দেখছি দিন দিন সাহস বড্ড বেড়েছে, তাই না? জাস্ট ওয়েট, বাসায় চলো। বাসায় গিয়ে খুব ভালো করে দেখাচ্ছি এই সাহস কোথায় গিয়ে থাকে। মৌ উজানকে নামানোর জন্য তার পিঠে এলোপাথারি থাপ্পড় মারতে লাগলো, নিজের বড় বড় নখ দিয়ে খামচে ধরল। তবু উজান তাকে এক চুলও ছাড়ল না। হসপিটালের করিডোরে থাকা সাধারণ মানুষ, স্টাফরা হা করে তাদের কাণ্ড দেখছিল।
ঠিক তখনই পরিস্থিতি বেগতিক দেখে মৌ হঠাৎ চিৎকার করে উঠল, কেউ বাঁচান আমাকে! আমাকে এই খাটাস লোক কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, হেল্প মি প্লিজ! মৌয়ের চিৎকার শুনে হাসপাতালের দুজন এগিয়ে এসে সামনে করে উজানের সামনে পথ আটকালো। উজান এতে প্রচণ্ড বিরক্ত আর ক্ষিপ্ত হলো। সে নিজের দাঁতে দাঁত পিষে কটমট করে, আমি কোনো কিডন্যাপার নই, এটা আমার 3 কবুল করা বিয়ে করা নিজের বউ। শালি প্রচণ্ড পাজি আর তেড়ামুখো হয়েছে, তাই ওকে আজ একটু শিক্ষা দিতে নিয়ে যাচ্ছি। আর এখন যদি কেউ আমার পথ আটকানোর চেষ্টা করেন তবে তার কপালে শনি। উজানের চওড়া শরীরের চাহিনি দেখে বাকি কথা শেষ হওয়ার আগে লোক দুটো চট করে পথ ছেড়ে চলে গেল। এরপর উজান রাগি ফুঁসতে ফুঁসতে গটগট করে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। এদিকে তারা চলে যেতে ছাব্বির একটা দীর্ঘশ্বাস পেল। যাক, একটা বড়সড় টর্নেডো ওর উপর দিয়ে চলে যায়নি ভেবে সে অন্তত স্বস্তির নিঃশ্বাস পেল। এদিকে মেহের এতক্ষণ নিজের পেটে হাত চেপে দিয়ে হাসি চেপে রেখেছিল, কিন্তু উজান চলে যেতে সে এবার খিলখিল করে শব্দ করে হেসে উঠল। তাকে ওভাবে হাসতে দেখে সাব্বির ধমক দিয়ে উঠল, আর সাথে সাথে মেহেরের হাসি উধাও হয়ে গেল। সে চুপ মেরে গেল। মেহের ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, ভাইয়া ওভাবে ধমক দিলে কেন? এখন কি আমি একটু হাসতেও পারবো না? বোন রে, তুই বুঝতে পারছিস না সামনে আমাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে? রোহান ভাই আজ বিদেশ থেকে দেশে ফিরছেন। এবার তুই একটু ভেবে দেখ, যদি ভাইয়া কোনোভাবে জানতে পারে যে ওনার আদরের ফুলের বিয়ে হয়ে গেছে, তখন কি অবস্থা হবে? হোয়াট? তোমাকে কে বললো বড় ভাইয়া আজ আসছে? মেয়ে চিৎকার দিয়ে উঠল। ভাইয়া প্লেনে ওঠার ঠিক আগ মুহূর্তে আমার সাথে ফোনে কথা হয়েছে। আমি এখন এটাই ভাবছি কি হবে। আমরা তো ভাইয়ের কথা বিন্দুমাত্র না ভেবে ফুলকে তার নিজের ভালোবাসার মানুষের হাতে তুলে দিলাম, কিন্তু এখন ভাইয়া এসে যখন সব জানবে তখন কি হবে? আমিও বুঝতে পারছি না ভাইয়া, তবে এবার মনে হচ্ছে সত্যি খারাপ কিছু হতে চলেছে। প্রায় ঘন্টাখানেক পর উজান মৌকে নিয়ে এসে বাসার সামনে নিজের বাইকটাতে থামালো। সে এতক্ষণে মৌয়ের হাতটা লোহার মতো শক্ত করে আঁকড়ে ধরেছে, যাতে মেয়েটা কোনো সুযোগে পালিয়ে যেতে না পারে। কোনো রকম বাইকটা একপাশে স্ট্যান্ড করে রেখে যেই না মৌকে নিয়ে সামনে এগোবে, অমনি মৌ সুযোগ বুঝে হাতে সজোরে এক কামড় বসিয়ে দিল। আকস্মাৎ আচমকা এমন আকস্মিক কাণ্ড ঘটবে তা উজান ভাবতে পারেনি, তাই পুরো ব্যাপারটা বুঝতে তার খানিকটা বেগ পেতে হলো। সে সুযোগ বুঝে তড়িৎ গতিতে উজানের হাত থেকে নিজেকে মুক্ত করে এক ছুটে বাসার ভিতর প্রবেশ করলো। উজান নিজের হাতের ব্যথা অগ্রাহ্য করে পিছু পিছু ছুটল, কারণ খুব ভালো করে জানে এই তেড়ামুখো মেয়েটা এখন যদি কোনোভাবে ধরতে না পারে, আজ সারা রাতেও সে তার হাতের নাগালে আসবে না। উজান পিছন থেকে রেগে চিৎকার বলে, পিচ্ছি দাঁড়া বলছে, জীবনেও না! মৌ পিছন দিকে এক পলক তাকে গতি আরও বাড়িয়ে দিল। মৌ দৌড়ে গিয়ে ড্রয়িং রুমে ঢুকলো, সোফার টেবিলে আড়াল করে এদিক ওদিক ছুটতে লাগলো। উজানও নাছোড়বান্দার মতো তার পিছু পিছু তাড়া করলো। অবশেষে মৌ নিজের প্রাণ বাঁচাতে দোতলায় নিজের রুমের দিকে দৌড়ে গেল, কিন্তু দরজা তড়িঘড়ি করে বন্ধ করার আগে উজান ঝড়ের গতিতে রুমের ভেতর প্রবেশ করলো। রুমে ঢুকে উজান খাটাস করে দরজার ভেতর থেকে লক করে দিল। সে রুমের এসিটা ফুল পাওয়ারে অন করে নিজের শার্টের উপরের দুটো বোতাম আলগা করতে করতে ধীর পায়ে মৌয়ের দিকে এগোতে লাগলো। উজানকে ওভাবে এগিয়ে আসতে দেখে মৌ ভয়ে একদম সেঁটে গেল। লোকে বলে মানুষ নাকি নিজের বিপদ থেকে নিজেকে উদ্ধার করে, আর মৌ যেন নিজের বিপদ নিজেই ডেকে আনে। সে ভয়ে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। একসময় দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল, আর পালানোর কোনো পথ নেই। তা দেখে মৌ শুকনো ঢোক গিলল। সে কাঁপা কাঁপা কণ্ঠে উজানের দিকে তাকিয়ে বলল, আপনি আমার কাছে একদম আসবেন না, কিন্তু বলে দিলাম। উজান কোনো কথা না বলে ঝড়ের বেগে এগিয়ে এসে মৌর 2 হাত দেওয়ালের সাথে চেপে দিল। মৌ একরাশ ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। লোকটা যতই তার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, ততই মৌয়ের বুক ধকপক করছে। তার হৃৎপিণ্ড যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি কোটর থেকে বেরিয়ে আসবে। উজান আর এক মুহূর্ত দেরি করল না। পর মুহূর্তে মৌয়ের নিজের মুখ ডুবল। উজানের সেই তপ্ত পুরুষালী ছয় অস্বাভাবিকভাবে কেঁপে উঠল মৌ। উজান তার এক হাত মৌকে
কোমর শক্ত করে আঁকড়ে ধরছে, অন্য হাত দিয়ে দুই হাত বন্দি করে রেখেছে। আপ্রাণ চেষ্টা করছে নিজেকে তার বাহুবন্ধন থেকে ছাড়ানো, কিন্তু প্রতিবারে তার চেষ্টা বৃথা। একজন পূর্ণবয়স্ক পুরুষের শক্তির কাছে নিতান্ত সে অবলা বালিকা। হঠাৎ উজান তার গলার নরম চামড়া আলতো করে নিজের ওষ্ঠাধর ছোঁয়ালো। সাথে সাথে এক তীব্র শিহরণ চোখ বুজে নিল মৌ। ঠিক তখনই তার কানের কাছে উজানের সেই ভারী ও মাদকতার কণ্ঠ ভেসে এসল, মিসেস চৌধুরী, যখন আমাকে এতটাই ভয় পান, তাহলে আমার সাথে এত তেড়ামি করেন কেন শুনি? নাকি উজান চৌধুরীকে নিজের কাছে পাওয়ার জন্য এমন নিত্য নতুন ফোন দিয়ে আঠেন? উজান চৌধুরী যখন নিজের স্বরূপে ফেরে, তখন তাকে সামলানোর ক্ষমতা কি আপনার এই ছোট্ট শরীরে আছে? মৌ রুমের এসি চালা সত্ত্বেও ঘেমে নেমে একাকার। তোতলাতে তোতলাতে বলেন, দূরে যান প্লিজ। উজানে এক ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকে ফিসফিরা। ও, আপনি নিজেই তো বারবার নানা রকম কাণ্ড করে আমাকে কাছে ডাকেন, তাহলে এখন দূরে যাব কেন শুনি? আপনি তো নিজেই চাচ্ছেন আমাতে মিশে, তাহলে আমাতেই পরিপূর্ণ হতে, তবু কেন এমন উল্টো আচরণ করছেন? মৌবার নিরুপায় কাঁদো করায় চিৎকার করে উঠল, শাশুড়ি আম্মা! ময়ের এই গগনবিদারী চিৎকার উজান বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং তার ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। সে এবার ময়ের ওষ্ঠাধারে নিজের গভীরভাবে, তারপর পরম আদুরে ও ব্যাকুল স্বরে আউড়ল, একটু ভালোবাসা দেবেন আমার মিসেস চৌধুরী? বেশি না, একদম অল্প দিলে চলবে। এই উজান চৌধুরী আপনার সামনে এলে নিজেকে ঠিক রাখতে পারে না। আচ্ছা, আপনার মাঝে কী এমন নেশা আছে বলুন তো? কেন আপনি এমন করেন আমার সাথে? আপনাকে ছেড়ে আমি এক মুহূর্ত দূরে থাকতে পারছি না, বারবার আপনাতে আসক্ত হচ্ছি। নাকি এসব আপনার কোনো পাতা পথ? আমাকে এভাবে নিজের মায়ের সিডিউস করে বউয়ের অধিকার আদায় করতে যাচ্ছেন? মৌ লজ্জায় চোখ বুজে ফেলল। আহ, আমি শাশুড়ি আম্মার কাছে যাব? আমি এত জরুরি কথা বলছি আর আপনি অন্য প্রসঙ্গ দিয়ে নিয়ে ডিস্টার্ব করছেন। উজান তার নাক ঘষে। মৌ নিভু নিভু দৃষ্টিতে তাকে উজানের কাণ্ড দেখল। উজান ঠোঁট বাঁকে হাসলো আর বলতে লাগলো, আপনার শাশুড়ি এখন তার প্রাণপ্রিয় স্বামীকে টাইম দিচ্ছেন, আপনি গিয়ে সেখানে হাড় কিপটে হাড্ডি উঠেছেন? আর আগে বলুন, আমি এত করে বারণ করার পরও কেন আপনি হসপিটালে গিয়ে ওই সাব্বিরকে জড়িয়ে ধরলেন? আপনি কি আমার কোনো কথা না শোনার পণ করছেন? আমি যা বলবো তার বিপরীতটা না করলে কি আপনার চলবে না? আপনি কি জানেন শিরিন কিন্তু আপনার মতোই এতটা অভদ্র ছিল না। ওকে আমি যা বলতাম সেটাই করতো, ইভেন এখনও। আপনি ঠিক করে বলুন তো, আপনি কি চান আমি সবাইকে ছেড়ে? আমি বাধ্য মেয়ে হলে আপনি আমায় ভালোবাসবেন প্রফেসর সাহেব? উজানের কথা শেষ হওয়ার আগে মৌ হঠাৎ চোখ মেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করলো। মৌয়ের এমন আকস্মিক প্রশ্নে উজান স্তব্ধ হয়ে গেল। মৌয়ের একরাশ প্রত্যাশা আর ভালোবাসা নিয়ে আবারও বলল, তাহলে কি আপনি আমাকে আপনার সত্যি সত্যি বউ বলে মেনে নেবেন? আরিয়ান ভাইয়া তার বউকে যতটা ভালোবাসা দেয়, আপনি কি আমাকে ততটা দিবেন? ট্রাস্ট মি, আপনি আমায় সত্যি ভালোবাসেন, তাহলে আমি আপনার পৃথিবীর সবচেয়ে বাধ্য বউ হব। একটু দুষ্টামি করব না, ওই শিন ডাইনি থেকে বাধ্য হব। বলুন না, তারপর আপনি কি আমায় একইভাবে ভালোবাসবেন?